গুড মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে, নতুন এনার্জেটিক দিনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বর্ষা নেমেই গেছে। আমাদের এদিকটাই তো বেশ বৃষ্টি হয়েছে। আপনারা কে কোথায় থাকেন জানাবেন, আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে এখন? তো আগের একটা ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছেন আমার এই জেট প্ল্যানটা দেখে, যে জেট প্ল্যানটাই আমি কী সার ব্যবহার করি। খুব সুন্দর হয়েছে জেট প্ল্যানটা। আসলে আমি না জেট প্ল্যান্টে কোনো রকম সার ব্যবহার করি না। এই জেট প্ল্যান্টটা আমি 2 মাস আগে এনেছিলাম, অনেকটা কিন্তু 2 মাসে বড় হয়ে গেছে। তখন বেশ ছোট ছিল যখন আমি কিনে এনেছিলাম। তবে এই জেট প্ল্যান্টটার যে মাটিটা সেটা আমি বেশ ভালোভাবে প্রস্তুত করেছি, সাথে ড্রেনেজ যে সিস্টেমটা সেটাও ভালো রেখেছি, যাতে করে এক্সট্রা জল সব বেরিয়ে যায়। আসলে কি বলুন তো, জেট প্ল্যান্টের না ভীষণ রোদ পছন্দ, মানে ও রোদে থাকতে ভালোবাসে। তাই ওই জায়গাটাতে রেখেছি যাতে করে সারাটা দিনে বেশিরভাগ সময়টাই ও রোদ পায়। আর জেট প্ল্যান্ট না জানেন তো খুব বেশি জল পছন্দ করে না, মানে একটু জল বেশি হয়ে গেলেই ও কিন্তু পচে যাবে। তাই জেট প্ল্যান্টে কিন্তু খুব পরিমাপে জল দিতে হয়। আমি যখন দেখি একদম মাটিটা শুকিয়ে গেছে তখনই কিন্তু জল দিই। আর জল দেওয়ার সময় আমি নর্মাল জলটা কমই দিই। যখন জল দিই তখন না সকালবেলা যে চাল ধোয়া জলটা থাকে ওটাই দিয়ে দিই। আর মাঝে মধ্যে বলতে পারেন মাসে 1বার কি 2বার একটু কলার খোসা ভেজানো জল দিই। তাছাড়া কোনো রাসায়নিক সার কিন্তু আমি প্রয়োগ করি না। জেট প্ল্যান্টটা সত্যি ভীষণ একটা ভালো গাছ। আপনারা যদি প্রথম কেউ গাছ লাগিয়ে থাকেন, কি গাছ লাগাবেন, কি ইনডোর প্ল্যান্ট লাগাবেন যদি ভেবে থাকেন, তাহলে জেট প্ল্যান্ট লাগাতে পারেন। যতই জেট প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হয়ে থাকুক না কেন, ও কিন্তু ভীষণ রোদ পছন্দ করে, রোদে থাকতে ভীষণ ভালোবাসে। তাই যদি আপনি ঘরেও রাখেন জেট প্ল্যান্টকে, তাহলে সারাদিনের মধ্যে কিছুক্ষণ রোদে রাখবেন, তাহলে ওরা ভালো থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে গত 2 দিন ধরেই, এমনিতে কয়েকদিন ধরেই তো মেঘলা রয়েছে, টানা কয়েকদিন কিন্তু বেশ হয়ে গেল মেঘলা। সেই কারণে জামা কাপড় নিয়ে একটু সমস্যায় আছি। গতকালকে আমার বর আমাদের এই যে খোলা বারান্দাটায় 2টো দড়ি টাঙিয়ে দিয়েছে জামা কাপড় মেলার জন্য। বাড়িতে বাচ্চা থাকলে প্রচুর জামা কাপড় হয়, বুঝতেই পারছেন। আমাদের তো 2-1টা জামা কাপড়, কিন্তু মিছরির জামা কাপড়ই তো বেশি। সাথে করে বেড কভারটাও আমাকে খুবই ঘন ঘন কাচতে হয় মিছরির কারণে, যেহেতু ও খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলে। তাই প্রচুর বেড কভারও জমা হয়েছে। তো কালকেই 2টো বেড কভার কাচা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে না শুকিয়ে গেছে। এই খোলা বারান্দাটাই বেশ হাওয়া বাতাস লাগে, একদিনেই কিন্তু বেশ ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। তবে কি বলুন তো, রোদে শুকানোর সাথে এই শুকানোর অনেক তফাৎ। রোদে শুকালে কত ভালো লাগে, কিন্তু এটা কি বলুন তো, শুকিয়েছে ঠিকই কিন্তু একটু ভেজা ভেজা মনে হয়। আসলে ওটা ভেজা না, একটু একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ওই শীতকালে যেমন জামা কাপড় মানে রোদ না পেলে যেভাবে শুকালে মনে হয়, সেরকমটাই লাগছে আর কি। তো যাই হোক, এই গতকাল থেকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তার কারণ এগুলো এখনও যদি টাঙানো থাকে, তাহলে আজকে যে জামা কাপড়গুলো কাচবো সেগুলো মেলবো কোথায় বলুন? সেই জন্যই যেগুলো মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে ভাঁজ করে নিলাম। এবার জামা কাপড়গুলো কেচে দেবো, তারপরে আবার এই জায়গাগুলোতে মেলতে হবে। নিচেও দড়ি রয়েছে, তবে নিচে আমাদের যে বারান্দাটা রয়েছে ওখানে দড়িতেও প্রচুর জামা কাপড় রয়েছে। আসলে ওই যে বাচ্চা থাকলে প্রচুর জামা কাপড় হয়, তো সাথে নিচে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়েরও জামা কাপড় থাকে। সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উপরেই 2টো দড়ি টাঙিয়ে নিই, মানে আপাতত। দড়ি টাঙালে দেখতে মোটেই ঘরের শোভা ভালো লাগে না, কিন্তু কি করব বলুন, জামা কাপড়গুলো তো আর এভাবে ফেলে রাখতে পারি না, শুকাতে তো হবেই। আর একভাবে ভেজা কাপড় যদি ফেলেও রাখি সেটাতে কিন্তু গন্ধ হয়ে যাবে। আর এক টানা এক নাগাড়ে কিন্তু মাঝরাত থেকে বৃষ্টি হয়েই চলেছে। সকালবেলা এখন এই মোটামুটি ঘড়িতে 8টা থেকে 8:30 মতো বাজে। তো আমি ঘুম থেকে উঠে জামা কাপড় ভিজিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিলাম। এটা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপর আবার ওই জামা কাপড়গুলো কেচে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে এখানে মেলে দেবো। আমার বর আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমাচ্ছে। সকাল সকাল বাজারে গেলে ভালো হতো, কারণ আজকে বাজারের দোকানপত্র খুলবে কিনা তার কোনো ঠিক নেই। তো একটু তাড়াতাড়ি গেলে যদি কিছু দোকানে মাছ টাছ থাকে নিয়ে আসা যেত। তো আমার বরকে বললাম তুমি তাড়াতাড়ি একটু বাজারে যাও, দেখো যদি আবার মাছ না পাও, সেই জন্য একটু আগে আগেই যাও। তো এদিকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। আমাদের টিনের ঘরে গরমে তো এক কষ্ট, বৃষ্টির দিনেও কষ্ট, আবার শীতেও না কষ্ট। মানে শীতেও রাতের দিকে
দিকে এতটাই ঠান্ডা হবে, মানে ভীষণই কষ্ট হবে। আর গরমে তো আপনারা জানেনই টিনের ঘরে দিনের বেলা কতটা কষ্ট। বৃষ্টির দিনেও বেশ কষ্ট আছে, রাতের ঘুম নষ্ট হয়, ওই যা আওয়াজ হয় টিনের টুপুর টাপুর করে বৃষ্টির, সত্যি বলতে ঘুমটা না ভেঙেই যায়। তবু এখন না অনেকটা অভ্যস্ত হয়ে গেছি আমরা, মিছরিও অভ্যস্ত হয়ে গেছে থাকতে থাকতে। সবই অভ্যাস, মানুষ তো অভ্যাসের দাস। জানেন আমাদের বাড়িতে না কেউ আসলেই, উপরতলাটায় আসলেই বলে যে উপরতলাতে এত গরম থাকো কি করে টিনের ঘরে। বা কখনো বৃষ্টির সময় এসে বলে, বাবা এদিকটা দিয়ে তো প্রচুর বৃষ্টির ছাট আসে, এই খোলা বারান্দাটা দিয়ে এভাবে কি আর থাকা যায়, একটা ছাদ দিয়ে নিলেই তো হতো। কিন্তু ছাদ দিতে গেলে তো অনেকটা খরচ হতো আমাদের, যেহেতু নিচের ঘরগুলোতে আমাদের কোনো রকম পিলার দেওয়া ছিল না, সেই জন্য কিন্তু আমরা ছাদ দিতে পারিনি। তবে ছাদ যদি দেওয়া সম্ভব হতো অবশ্যই দিয়ে নিতাম। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, এই যে মাথার উপরে ছাদ নেই, এই যে টিনের ঘর, টিনের শেড, এটাতে যতই অসুবিধা হোক না কেন, গরমে কষ্ট হোক না কেন, শীতে কষ্ট হোক না কেন এবং বর্ষাতেও কষ্ট হোক না কেন, কিন্তু সত্যি কথা বলতে সব কষ্ট মেনে নিয়েও আমি এখানে ভীষণ ভালো আছি, শান্তিতে আছি। আসলে আমরা যেখানে মানসিক শান্তি থাকে সেখানে থাকতেই বেশি ভালোবাসি। আমার সংসারে আমার পূর্ণ স্বাধীনতা, এখানে আমাকে আদেশ দেওয়ার মতো কেউ নেই, বা আমার উপর রাগ করার মতো কেউ নেই, বা আমাকে সব সময় কোনো কাজে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমি আমার ইচ্ছা মতোই সংসারটাই চলতে পারি। তাই এখানে যেন আমার আলাদাই শান্তি। মাথার উপরে যতই ছাদ না থাকুক, মাথার উপরে টিন, তবুও কিন্তু এটাই আমার শান্তি, এটাই আমার স্বর্গ। এত বৃষ্টিতে বাজারে একটাও লোক নেই। আমার বর তো ওই যে রেনকোটের প্যান্টটা পড়েছে নিচে, যাতে করে প্যান্ট না ভিজে যায়। আসলে না ছাতাতেও বৃষ্টি মানছে না, এত জোরে বৃষ্টি পড়ছে। যদিও বড় ছাতাটাই নিয়ে গেছে। আর জানেন তো, মানে রাস্তায় একটাও লোক দেখতে পাচ্ছি না। যদিও একটা মাছালা এসেছিল তখন, কিন্তু আমার বর ভেবেছিল আজকে চিকেন মানে নিয়ে আসবে বাজার থেকে, কিন্তু চিকেনের দোকানগুলো সব বন্ধ এত বৃষ্টিতে। তো যাই হোক, বাজারে বললো একটাই মাছের দোকান ছিল, সেই মাছের দোকানটা থেকেই মাছ নিয়ে এসেছে। আর মাছের সাথে সাথে কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিসও নিয়ে এসেছে, যেগুলো ফুরিয়ে গেছিলো। যেমন এই যে বিস্কুট ফুরিয়ে গেছিলো, আর বিস্কুটটা বেশি লাগে আমাদের, তার কারণ সকালবেলা আমরা তিনজনে একটু জল বিস্কুট খাই, সন্ধেবেলার দিকে মিছরি হচ্ছে একটু দুধ বিস্কুট খাই, ওই জন্য বিস্কুটটা বেশিই লাগে। আর সাথে এই যে একটুখানি কিশমিশ ফুরিয়ে গেছিলো, তো কিশমিশটা নিয়ে এসেছে। তো আমি কাজু বাদাম কিশমিশ মানে যত রকম ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলো একসাথে করেই রেখে দিলাম। মানে এতদিন ওই যে প্লাস্টিকের মধ্যে ছিল, আমার বর আর কি রেখেছিল, তো আমি বললাম প্লাস্টিকের মধ্যে না রেখে একসাথে এইভাবেই রেখে দিই। তো চলে এসেছি এবার ঘরে, সকালের ভাতটা বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করে নেব, বিছানাটা গুছিয়ে নেব। আর গত দুদিন ধরেই এই বেড কভারটাই পাচ্ছি। এটা তো গরমে একদমই ব্যবহার করতে পারি না, তার কারণ হচ্ছে এটা পিওর কটনের না। তো এটা না আমার বিয়ের সময়কার বেড কভার, বললে বিশ্বাস করবেন না, 10 বছর হয়ে গেল, কিন্তু আসলে ব্যবহার করি না যে, ওই জন্য কিন্তু এখনও নতুনের মতনই রয়েছে। বেড কভারটার প্রিন্টটা বেশ সুন্দর জানেন, দেখতে বেশ ভালো লাগে, কিন্তু ওই গরমে পাতলে গরম লাগে, আবার শীতে পাতলে আমার বর বলে বেশি ঠান্ডা লাগে। তো এই জন্য বর্ষাতেই পেতেছি, বেড কভারটা ব্যবহার তো করতে হবে, দেখতেও বেশ সুন্দর। আজকে মিছরিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, মানে ডক্টর চেক আপে, কিন্তু আমার মনে হচ্ছে ডক্টর আসবে না, সেই জন্য আর যাওয়া হবে না। না হলে হচ্ছে আজকে একটু বেশি ব্যস্ততা থাকতো। ভেবেছিলাম সকাল সকাল রান্নাটা করে নিয়ে ওকে ওই যে 12টা নাগাদ ডক্টর আসবে নিয়ে যাব। তো এখন ডক্টরকে ফোন করেছিলাম, বলল যে আসবে না হয়তো, মানে ঠিক নেই মানে আসবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে ডক্টর আসলে মিছরিকে নিয়েই যেতাম, মানে যেভাবেই হোক তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে নিয়ে ডক্টরের কাছে যেতাম। তো আসলো না যখন, একদিক থেকে আবার ভালোও হলো, তার কারণ যেদিনটা আমি ব্লগ করি সেদিনটা আমার পক্ষে কোথাও যাওয়া না পসিবল হয় না, কারণ হচ্ছে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে, আর আমার এই কাজকর্ম সাথে ভিডিও করতে করতে অনেকটা বেলাও হয়ে যায়। তো যেই কারণে মানে যেই দিনটা আমি কোথাও যাই সেই দিনটা আমি ব্লগ করতে পারি না। তো এইখানটাই না প্রচণ্ড এলোমেলো হয়েছিল, মানে এখানটায় আমি আমার যত বেড কভার বলুন আর ওই যে পিলো কভারগুলো হয় সেগুলো সব রাখি। তো একটু এলোমেলো হয়েছিল বলে আমি একটু জায়গাটা ভালো করে গুছিয়ে নিলাম, যেগুলো কাছাকাছি করা হয়েছে শুকিয়ে গেছে সেগুলো তো ভাঁজ করে রেখেছি, সেগুলো এখানে রেখে দিলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরে, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো আজকে ওই যে বাজার থেকে বর নিয়ে এসেছে রুই মাছ, আর রুই মাছটা ভীষণ ভালো, বেশ বড় সাইজের রুই মাছ নিয়ে এসছে, মানে অনেকটা কাতলা মাছের মতোই লাগছে। তো এরকম মাছ না মিছরি খেতে ভালোবাসে, ও ছোটো মাছ খেতে তো পছন্দ এমনিতে করেই না, ছোটো মাছগুলোতে এত কাটা হয়, ওকে বেছে খাওয়ানো আমার পক্ষে চাপের হয়ে যায়। তো এই ধরনের বড় মাছগুলো আনলে কিন্তু ভালো হয়।
আর এই মাছটা কিন্তু জ্যান্ত মাছ, মানে এগুলো সেই বরফে থাকা মাছগুলো নয়, বরফে অনেক দিন থাকা সেই মানে যেগুলো চালানি রুই বলে সেগুলো কিন্তু নয়। তো এই জন্যই মিছরিকে খাওয়াতে পারবো। তো এদিকে আমি সবগুলো মাছ, প্রায় সবগুলো হবে না, তবে বেশ কয়েকটা মাছ একসাথে ভেজে নেব। আর এই কড়াইটাতে তো এইটাই সুবিধা, অনেকগুলো মাছ একসাথে ভেজে নেওয়া যায়। তো আমি এদিকে মশলাটাও রেডি করে নেব। আজকে মিছরির জন্য আলাদা করে মাছের ঝোলটা করে দেবো, ওই জন্য লঙ্কাটা একসাথে দিয়ে দিলাম। আর মিছরির জন্য ওই যে ছোট্ট একটা বাটি দেখলেন, ওটার মধ্যে আমি কিছু মশলা রেখে দিয়েছি। একটু পেঁয়াজ কুচি, একটু আদা, মানে আদাটা গ্রেট করে দেব, আর সাথে একটুখানি টমেটো কুচি রেখেছি। আর আমাদের মশলাটা করে নিচ্ছে, আগে আমাদের মাছের ঝোলটা করে নেব। আর ওই লঙ্কা পরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা অতটা টেস্ট লাগে না, সেই জন্য আজকে ভাবলাম যে এভাবেই রান্নাটা করি। তবে মিছরিকে নিয়ে ডক্টরের কাছে গেলে এরকম আর সময় হতো না, কোনো রকমে আমাকে মাছের ঝোলটা করে রেখে যেতে হতো। হাতে সময় আছে দেখে এভাবেই আমি রান্নাটা করছি। তো মাছগুলো বেশ সুন্দর করে ভাজাও হয়ে গেছে। আর আমি ওই যে কম তেলে মাছ ভাজি, তো এই জন্য একটু উল্টে পাল্টে দিই ঘন ঘন, মানে একটু ঘন ঘন উল্টে পাল্টে দিলে কম তেলে ভাজতে অসুবিধা হয় না। তবে বেশি তেলে দিলে তো একবার মাছটা দিলেই আর বেশি উল্টানোর দরকার নেই, আর একবার উল্টালেই হয়ে যায়। আমার বরের যেহেতু আজকে একটু মাংস খেতেই ইচ্ছা করেছিল, আর ও তো দোকান বন্ধ ছিল বলে আনতে পারলো না, তো আজকে ভাবছি যে আমি মাছের ঝোলটা মাংসের মতো করেই রান্না করব। সেই জন্য একটু পেঁয়াজ আর সাথে মানে কয়েকটা, খুব বেশি না, 4-5টা মতন রসুন দিয়েছি মশলার মধ্যে। আর সাথে ওই যে গোটা গরম মশলা আমি দিয়ে থাকি যেভাবে, ওই গোটা গরম মশলা দিয়েছি। আর ওই জিরে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোই দিয়েছি। আর শুকনো লঙ্কা তো আমরা খাই না, তো এভাবে একটু মাংসের মতন করেই মানে মাংসের টেস্টেই আর কি রান্নাটা করব। আর আজকে দেখলেন তো, মানে কড়াই 3টে মাছের সাথে আমি আলুটাও ভেজে নিলাম, তার কারণ অনেকটা জায়গা ছিল, এতে করে আমার কিন্তু কারেন্টটা কম পড়বে, ওই জন্য আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর সুন্দর মতো আলুগুলো ভাজাও হয়ে গেছে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জানেন তো, মাঝে না কারেন্ট অফ হয়ে গেছিলো, তো কারেন্ট অফ হয়ে গেলে ইন্ডাকশানে এটাই সমস্যা। আমি একটু চিন্তা করছিলাম যে হয়তো এটাকে নিয়ে আবার নিচে আমাকে যেতে হবে। নিচে এতক্ষণে শাশুড়ি মা গ্যাস ট্যাস সব পরিষ্কার করে ফেলেছে, ওভেনটা। তো এখন যদি আবার আমি এই মাছটা নিয়ে নিচে যাই, তাহলে আবার এটাকে পরিষ্কার করতে হবে। নিচের ওভেন তো আমাকে পরিষ্কার করে রেখে আসতেই হতো, সাথে করে হচ্ছে উপরের এগুলো আমাকে সব প্রত্যেক দিনের মতো পরিষ্কার করতে হতো, মানে খাটনিটা ডবল হয়ে যেত। তো দেখলাম যে ওই মোটামুটি 5 মিনিট পরেই কারেন্টটা চলে এসেছে, আমি অপেক্ষা করছিলাম। আর আজকে না এই যে স্টিলের এই বাটিটাই আমি মাছের ঝোলটা ফুটতে বসালাম, মানে কড়াইটায় সব কিছু করে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি। কারণ আগের দিন আপনাদেরকে বলছিলাম যে কড়াইয়ে ভালো মতন ফুটছে না, যে কারণে বাটিটাই দিলে ভালো মতন ফুটে যাবে। আর এখানে হচ্ছে মিছরি মাছের ঝোলটা ওই একই রকমভাবেই করলাম, মানে কড়াইয়ে সমস্ত কিছু করে নিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপরে হচ্ছে ওই স্টিলের বাটিটাই দিয়ে দিয়েছি। স্টিলের বাটিটাই কিন্তু দিব্যি ফুটছে, দেখেছেন? আসলে কড়াইয়ের আয়তনটা অনেকটা বড়, তো যে কারণে পুরোটা ফুটে উঠতে পারছে না, ওই মাঝের জায়গাটুকুই ফোটে জানেন, আর আশেপাশের যে মানে ঝোলগুলো সেগুলো আর ফোটে না। তো এই বুদ্ধিটাই করলাম, এবার থেকে এটাই করব ভাবছি, তাহলে খুব তাড়াতাড়ি কি ঝোল বা ডাল যে কোনো কিছুই তাড়াতাড়ি ফুটে যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি ঘর মুছিনি, তার কারণ এমনিতেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে বেশি একটা জল দিয়ে ঘর মুছলে আমি দেখেছি ভীষণ একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগে, ওই জন্য আমি ঘরটা আজকে মুছলাম না, মানে একটু ফাঁকিও বলতে পারেন, আজকে ফাঁকিই দিলাম বৃষ্টির দিনে। আর তবে এই যে রান্নাঘর আর রান্নাঘরের সামনের যে বারান্দাটা, এটা আমাকে মুছতেই হবে, আর প্রত্যেক দিনই আমি মুছি, মানে রান্নাবান্না না করলেও রান্নাঘর আর রান্নাঘরের সামনের ছোট্ট বারান্দাটা আমি একটু মুছেই নিই। তার কারণ না, ওই এমনিতে পায়ে পায়ে নোংরা তো আসে, আর রান্না করলে ওই যে তেল চিটচিটে ভাবটা থাকে, মুছতেই হবে। তো এইদিকে আমার ওভেনটাতে রান্না না হলেও এই সাইডটাই অনেকটাই কাজ হয়, তো এই সাইডটাই জন্য মুছে নিলাম। ওভেনটা কিন্তু আমি মুছিনি, তার কারণ ওভেনটা একদম পরিষ্কার আছে, একদমই কয়েকদিন ধরে কিচ্ছু রান্নাবান্না যেহেতু করা হচ্ছে না, তো ওই সাইডটায় কাজকর্ম হয় বলে ওই সাইডটা মুছে নিলাম। এখন একটু বৃষ্টিটা মনে হচ্ছে কমেছে, আসলে ওই যে টিনের ঘরের যে আওয়াজ বৃষ্টির, সেটা বন্ধ হলেই বুঝতে পারি বৃষ্টি কমেছে, দেখার প্রয়োজন হয় না। তবে কি জানেন, প্রথম টিনের ওপরে যে বৃষ্টির আওয়াজটা, সেটা খুব বিরক্ত লাগতো,
এখন না বেশ ভালো লাগে। আমি জানি না কেন এখন একটা শান্তির মতন লাগে। বৃষ্টি হচ্ছে এটাই একটা শান্তি। আগের সেই বিরক্তিটা এখন শান্তিতে পরিণত হয়েছে। তো চলুন এবার স্নান করতে যাব। তার আগে এখানে এই যে গোবর সারের মধ্যে ২ টো ডাল পুঁতে রেখেছিলাম, তখনও কিন্তু পাতা গজায়নি। এখন দেখছি পাতা গজিয়েছে। বেশ কয়েকটা ডালই আমি পুঁতে রেখেছিলাম, তবে তার মধ্যে এই দুটোতেই দেখছি পাতা গজিয়েছে। আর অনেক ধরনের ডাল আমি পুঁতেছি। এই দুটো যে কিসের ডাল সেটার আমি এখন বুঝতে পারছি না, জানেন? তবে গেস করছি আলামুন্ডা আর বেল ফুলের গাছ হতে পারে, তবে জবাও হতে পারে, বলতে পারছি না। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।